7ই নভেম্বরকে কেন্দ্র করে আপনাদেরকে একটা গল্প শোনাই যে বাংলাদেশের সবচেয়ে বেশি নিখোঁজ বিজ্ঞপ্তি কার সময়ে বেরিয়েছিল, কার সময় থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষের কোথায় আছে, কোথায় হারিয়ে গেছে, সরকার তুলে নিয়ে যাওয়ার পরে, সেনাবাহিনী তুলে নিয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত তাদের কোনো ইতিহাস আর মেলেনি। এরকম 2500 সেনা অফিসারের কথা বলবো। বিএনপি যেটাকে সিপাহী জনতার বিপ্লব বলে আখ্যায়িত করে, এটাকে মহিমান্বিত করবার চেষ্টা করে, মূলত এটা ছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, 4 নেতা হত্যাকাণ্ডের পরে অবশিষ্ট যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল তাদেরকে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে কিংবা সেনাবাহিনী থেকে, সব জায়গা থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রের মূল কারিগর ছিলেন মেজর জিয়াউর রহমান এবং কর্নেল তাহের। তো এই দুজন মূলত 7ই নভেম্বরের যে তথাকথিত অভ্যুত্থানের মাধ্যমে তারা মেজর জেনারেল খালেদ মোশাররফকে হত্যা করে, তাকে হত্যা করার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতাকে জিম্মি করে। এই মেজর জেনারেল খালেদ মোশাররফ 3 নভেম্বর মোস্তাককে ক্ষমতাচ্যুত করেছিল। যেই মোস্তাক বঙ্গবন্ধুকে খুন করেছিল সেই মোস্তাককে সরিয়ে দিয়েছিল খালেদ মোশাররফ, এবং তারই জাস্ট 3-4 দিনের মাথায় 7ই নভেম্বর তার জিয়াউর রহমান এবং কর্নেল তাহের মিলে পরিকল্পনা করে মেজর জেনারেল খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, তাকে সরিয়ে দেয় পরের দিন তাকে হত্যা করে। তো তাকে হত্যা করার ব্যাপারে 7ই নভেম্বর সকালে যখন তাকে হত্যা করা হয়, সেই হত্যার সরাসরি নির্দেশনা যে দিয়েছিল সে আর্টিলারি লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। এই মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন মানুষ, যার নির্দেশে মেজর জেনারেল খালেদ মোশাররফকে হত্যা করা হয়। এবং এই কর্নেল মহিউদ্দিন আহমেদ এই যে খালেদ মোশাররফকে হত্যা করার যে গ্রাউন্ডটা, এই নির্দেশনাটা পেয়েছিল জিয়াউর রহমানের কাছ থেকে। তো আজকে মূলত সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো গিয়ে মেজর জিয়ার সময়ে যে গণহত্যা সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেই সময়ের কিছু তথ্য উপাত্ত নিয়ে একটু কথা বলতে চাই। যেই জিয়াকে খালেদ মোশাররফ বন্দী করেছিল, সেখান থেকে মুক্ত করেছে যেই কর্নেল তাহের সেই সময় গৃহবন্দী থেকে। সেই কর্নেল তাহের কি আসলে এই যে জিয়ার আক্রোশ থেকে বাঁচতে পেরেছিল? না। 76 সালে এই জিয়াউর রহমান নিজেই কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলায়, অভ্যুত্থানের একটা দায় চাপিয়ে, যে অভ্যুত্থানের পেছনে ওর ষড়যন্ত্র ছিল, এই কথা বলে কর্নেল তাহেরকেও কিন্তু ফাঁসি দিয়েছে। যে কর্নেল তাহের জিয়াকে মুক্ত করেছিল, জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল, সেই তাহেরকেও খুন করেছিল জিয়া। এবং জিয়া গিয়ে যখন ক্ষমতায় ছিল তখন প্রায় 26টার মতো সামরিক অভ্যুত্থান হয়েছিল। কারণ জিয়া এত হত্যাকাণ্ড করেছে, যেই হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে জিয়াকে গ্রহণ করবার মতো মানুষ ছিল খুব কম, তীব্রভাবে ঘৃণা করত জিয়াকে। কিন্তু জিয়া ছিল এতটাই একটা হিটলার টাইপের, নাৎসি টাইপের একটা ভয়ঙ্কর চরিত্র, যার সামনে কথা বলতে গেলে অনেকে খুব চিন্তা করতে হইতো। এটা 1977 সালের 2রা অক্টোবর একটা অভ্যুত্থান হয়, যে অভ্যুত্থানে বিমান বাহিনী ছিল, বিমান বাহিনীর যে সদস্য তারা জড়িত ছিল। এই ব্যাপারে অভ্যুত্থানের যে ঘটনাস্থল, সেখানেই সেনাবাহিনীর আক্রমণে প্রায় শতাধিক অফিসার মারা যায়। এবং তারপরে যদি আমরা জিয়ার সেই শাসন আমলে সেনাবাহিনীর কতজনকে হত্যা করা হয়েছে, এটা কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় না। কারণ এই ক্ষেত্রে আমি কিছু তথ্যপত্র একটু পড়ে আপনাদেরকে শোনাবো। এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় 1300-র বেশি কিছু মানুষের তথ্য পাওয়া যায়, যাদেরকে ফাঁসি এবং ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিয়েছিল জিয়া। এবং এই মৃত্যুদণ্ডগুলার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মামলাগুলা হতো 24 ঘন্টার মধ্যে। মামলাগুলা ধরেন তাকে এনেছে, গ্রেফতার করেছে, এই সেনা অফিসারকে, বিমান বাহিনীর কর্মকর্তাকে গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে তার ব্যাপারে রায় হয়ে যেত। 24 ঘন্টার পর থেকে তার পরের দিন, একদিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত। এই প্রক্রিয়া। এবং একটা কথা প্রচলিত আছে, যেহেতু সেই সময় জিয়াউর রহমানই সেনা প্রধান, অতএব প্রত্যেকটা মৃত্যুদণ্ডে তাকে সিগনেচার করতে হতো। এবং এমনও যারা তার পাশে ছিল জিয়ার সঙ্গে তখন, তারা পরবর্তীতে বলেছে এটা, যে মৃত্যুদণ্ডের এতে অনুমোদন যেটা বলা হয়, সেটা সাইন করতে করতে জিয়ার হাত ফুলে গিয়েছিল, দণ্ডাদেশে সাইন করতে করতে। কারণ মৃত্যুদণ্ড সেনা প্রধানের সিগনেচার লাগে, তার হাত ফুলে গিয়েছিল শুধু মৃত্যুদণ্ড দিতে দিতে।
এবং এমনও হয়েছে যে ওখানে একই রশিতে মানে দুজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কাউকে টেনে হিঁচড়ে নিয়ে ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দেওয়ার পরে ধরেন তার এখনো নিঃশ্বাসটা যায়নি, সে মারা যায়নি, তার আগে তার হাতে পায়ে রক কেটে দেওয়া হয়েছে, কারণ পরবর্তীতে আরেকজনকে দাঁড় করায় রাখা হয়েছে, তাকে মারবে। 1300 হচ্ছে কি এখন পর্যন্ত অনুসন্ধানে যে তথ্য মানে ডকুমেন্টের ভিত্তিতে যেটা পাওয়া যায় 1300। এই ব্যাপারে দীর্ঘ একটা অনুসন্ধান করেছিল সাংবাদিক এবং গবেষক জায়েদুল আহসান পিন্টু। তার একটা বই রয়েছে রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি, এই শিরোনামে জায়েদুল আহসানের লেখা। তো জায়েদুল আহসান তার বইতে এটা উল্লেখ করেছে যে সেই সময় জিয়া এবং হচ্ছে এরশাদ দুজনে মিলেই, দুজনের আমলেই এই যে হত্যাকাণ্ডগুলো, এই হত্যাকাণ্ডগুলোর প্রত্যেকটা ডকুমেন্টকে পুড়িয়ে ফেলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টকে সরিয়ে ফেলা হয়েছে, যেই কারণে কোথাও জিয়ার এই গণহত্যা বোধহয় পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো একজন মানুষ রাষ্ট্রপ্রধান হয়ে এইভাবে সেনাবাহিনী কিংবা বিমান বাহিনীর সদস্যকে গণহত্যা করে নাই, যেটা জিয়া করেছিল। আপনারা যারা গণহত্যার কথা বলেন, সেই সময় থেকে আমরা যদি এর জায়েদুল আহসানের ডকুমেন্ট থেকে একটু পড়ি, তিনি বলেন অন রেকর্ডেড বা নিখোঁজ বলে তো কিছু নেই, সবই তো রেকর্ডেড। যাদের ফাঁসি দেওয়া হয়েছে কারো লাশই পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি কোনোদিন, অতএব হিসেব অনুযায়ী প্রত্যেকেই নিখোঁজ। এবং সেই নিখোঁজের যে তালিকা তার রহস্যময় অভ্যুত্থান এবং গণফাঁসি বইতে তিনি হচ্ছে কুমিল্লা, বগুড়া এবং ঢাকা এইসব জায়গায় ক্যান্টনমেন্টগুলোতে খবর নিয়ে সেখানে কারা কারা মিসিং সেনাবাহিনীর ছিল ওই সময়, এই তথ্যপত্র ঘাটতে গিয়ে প্রায় 2500-র উপরে সেনা কর্মকর্তা নিখোঁজের খবর পায়, যাদের মধ্যে 1300-র মতো বিভিন্ন সোর্স থেকে, তাও এককভাবে কোথাও না, বিভিন্ন গবেষণা, বিভিন্ন জায়গায় একে একে দুই মিলে ওখান থেকে একটা তথ্য পাওয়া গেছে 5 জনের, ওখান থেকে পাওয়া গেছে 7 জনের, এইরকম করে 1300 তথ্য পাওয়া যায় জিয়া যাদেরকে খুন করেছে। বিচারের নামে সেখানে বিচার কিছু ছিল না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যেই সেনা অফিসারদেরকে বা যেই সেনা সদস্যদেরকে, বিমান বাহিনীর সদস্যদেরকে সেই ক্যাঙ্গারু কোর্টে দাঁড় করানো হতো, তাদের পক্ষে কাউকে কথা বলতে দেওয়া হতো না, তার নামে শুধু অভিযোগটা উত্থাপন করতো যে উনি এটা করেছে, আচ্ছা মৃত্যুদণ্ড। কি হচ্ছে, জিয়ার কাছে পাঠায় দাও ফাইল, জিয়ার কাছে পাঠাতো, জিয়া রায় লিখে দিত। রায় লেখার ক্ষেত্রে জিয়ার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ও কতটা ভয়ঙ্কর ছিল মেজর জিয়া, সে হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ডের রায় যখন সিগনেচার করে, অনেকগুলা মৃত্যুদণ্ড ছিল যেগুলোর মধ্যে সে আবার লিখে দিয়েছে নিচে, আলাদাভাবে নোট দিয়ে দিয়েছে যে যত সময় পর্যন্ত এখন থেকে, মানে এই রায়, এই যে সিগনেচার করলাম এরপর থেকে যত সময় পর্যন্ত ফাঁসিটা কার্যকর না হবে তত সময় পর্যন্ত গলায় দড়ি ঝুলিয়ে রাখো। আপনি ভাবতে পারেন একটা মানুষ কতটা ভয়ঙ্কর, মানে হিটলার এত ভয়ঙ্কর ছিল কিনা আমি জানি না, যে সে বলে দিচ্ছে ওকে মৃত্যুদণ্ড হওয়ার আগ পর্যন্ত গলায় দড়ি দিয়ে ওকে রেখে দাও, তারপর যখন মৃত্যুদণ্ড কার্যকর হয় হবে। মানে আপনি ভাবতে পারেন, এ হচ্ছে মেজর জিয়া, এই রক্তখেকো দানব, যে হচ্ছে যাকে মহিমান্বিত করা হয়, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে মানে সরাসরি জড়িত। এটা নিয়ে আমি অন্য হয়তো আরেকটা বিষয় বলবো। এখন জিয়ার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে আরেকটা রেফারেন্স দিই। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস তার এ লেগেসি অফ ব্লাড গ্রন্থে এই বিষয়টা নিয়ে পুরোটাই লিখেছিল যে জিয়ার সময় কি হত্যাকাণ্ড হয়েছে। তো এই সাংবাদিকের যে বই, এই বইতে উল্লেখ করা হয়েছে যে 1134 জন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই পর্যন্ত সে তথ্য পেয়েছে। এবং তিনি লিখেছেন বাংলাদেশের সেই সময় প্রায় সকল কারাগারে গণফাঁসি দেওয়ার ঘটনা ঘটেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ দেশের প্রায় সকল প্রগতিশীল সংগঠনই তখন এর প্রতিবাদ করেছিল এবং আন্তর্জাতিক সংগঠনও এর প্রতিবাদ করেছিল। কিন্তু জিয়ার এই প্রহসন এবং আইন কানুনের কোনো পরোয়া করেনি, কোনো কিছুরই কোনো পরোয়া করেনি। সে নামকা ওয়াস্তে কোনো একটা মানে বিচারের মতো সাজিয়ে সেখানে প্রত্যেককে ফাঁসি দিত, 24 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর হয়ে যেত। কাউকে রাতে এমনও একজন মানে কি বলে যে একজন সেনা কর্মকর্তা, তার একটা ঘটনা তার ফ্যামিলি বলেছে, সেটা হচ্ছে তাকে সন্ধ্যা 7টার সময় জানানো হয়েছে যে তোমার ফাঁসির রায় হয়েছে। সন্ধ্যা 7টার সময় জানিয়েছে এবং তাকে 8টার সময় ফাঁসির মঞ্চে নিয়ে গেছে টেনে। তাকে অজু করতে দেওয়া হয়নি, তাকে কোনো নামাজ পড়তে দেওয়া হয়নি, যেটা সাধারণত দেয়া হয়, কিচ্ছু করতে দেওয়া হয়নি। 7টার সময় জানিয়েছে, 1 ঘন্টা পরে হঠাৎ করে এসে তাকে সেল থেকে টেনে বের করে নিয়ে ঝুলাই দিছে। এই ছিল জিয়ার সময়, এই ছিল জিয়ার হত্যাকাণ্ডের অবস্থা। আরেকটা বইয়ের উল্লেখ করতে চাই, এটা হচ্ছে গবেষক আনোয়ার কবির
আনোয়ার কবির তার সশস্ত্র বাহিনীতে গণহত্যা নামে একটা বই লিখেছেন। সেই বইতে বলেছেন যে আমি এই বিষয়টি নিয়ে সারা দেশ ঘুরে বেরিয়েছি, নিহত ও নিখোঁজদের পরিবারের সঙ্গে, সাবেক সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন প্রকাশনা নথিপত্র ঘেটে আমার মনে হয়েছে এই সংখ্যা নেহাত কম নয়, 2500-এর চেয়েও আরো বেশি। এটা হচ্ছে আনোয়ার কবিরের বই সশস্ত্র বাহিনীতে গণহত্যা শিরোনামে। আপনারা বইগুলো একটু চেক করে নিতে পারেন আমার কথাগুলো। তবে 1987 সালে বিমান বাহিনী থেকে প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস বইতে এই অভ্যুত্থানের ব্যাপারে, এই অভ্যুত্থানের যে দিন বলা হয় অভ্যুত্থান, এটাকে একটা কালো দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে লেখা হয়েছে। এটা বাংলাদেশ বিমান বাহিনীরই প্রকাশনা একটা। এই বইটি আপনারা পড়লে জানতে পারবেন সেখানে কতজন বিমান বাহিনী, শুধুমাত্র বিমান বাহিনী থেকে 561 জনকে হত্যা করার তালিকা ওখানে সন্নিবেশিত আছে এই বইতে। এটা বিমান বাহিনী নিজে প্রকাশ করেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলে এই ব্যাপারে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স 1977 সালের 3 অক্টোবর এই ব্যাপারে একটা দীর্ঘ প্রতিবেদন ছাপিয়েছিল যে ঢাকায় গণহত্যা চলছে এবং জিয়া সেনাবাহিনীর সদস্যদের এবং অফিসারদের উপরে গণহত্যা করছে। 3 অক্টোবর নিউ ইয়র্ক টাইমস আরেকটা নিউজ করে অনেক দীর্ঘ, যেটা শিরোনাম ছিল 100 রিপোর্টেড কিল ইন ঢাকা কপ অ্যাটেম্প। এটা আপনারা অনলাইনে খোঁজ করলে এটার প্রিন্ট ভার্সনের কপি পেয়ে যাবেন। 1978 সালের ফেব্রুয়ারি ওয়াশিংটন পোস্ট তারাও এখানে গণহত্যার উপরে একটা নিউজ প্রকাশ করেছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে 1978 সালের 19 ফেব্রুয়ারি স্টেট ডিপার্টমেন্টে পাঠানো একটি গোপন তারবার্তায় ঢাকার আমেরিকান দূতাবাস চার্জ দ্য অ্যাফেয়ার জানান তার পাওয়া তথ্য অনুযায়ী 217 জন এখন পর্যন্ত মিলিটারি সদস্যকে হত্যা করা হয়েছে। আমাদের মনে হয় মিলিটারি কোর্ট স্থাপনের আগেই সম্ভবত এদের মধ্যে 30 থেকে 34 জনকে হত্যা করা হয়েছিল। এটা হচ্ছে আপনার কি বলে ওয়াশিংটন পোস্টের তথ্য, যে আদালত যে তারা শুরু করেছে, আদালত শুরুর আগেই হচ্ছে গিয়ে গণহত্যা শুরু করেছে, তারপরে গিয়ে তারা নিজের সিস্টেমেটিক হত্যা করবার জন্য, যেটা বর্তমানে ইউনূস সরকার করতেছে জেলখানার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। তো এই একটা মনে করেন আদালত মানে কারাগারের মতো একটা মৃত্যুকূপ সাজিয়ে সেখানে বসে জিয়া এই খুনগুলো করতেন এবং তিনি খুব আনন্দ নিয়ে করতেন সেগুলো। জায়েদুল আহসানের বইয়ের প্রসঙ্গে আরেকটু বলি। জায়েদুল আহসান তার বইতে উল্লেখ করেছেন যে 77-এর 2 অক্টোবর অভ্যুত্থান দমনের পর থেকে সশস্ত্র বাহিনীর সহস্রাধিক সদস্যকে কোনো কিছু না জানিয়ে কর্তব্যরত অবস্থায় আটক করা হয়। এদের প্রায় সবাইকে পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে ঠাঁই না পাওয়াদের রাখা হয় সেনানিবাসের ভেতরের নির্যাতন সেলে। তাদেরকে হাত পা চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে দিনের পর দিন আটকে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের নামে চলতো অকথ্য নির্যাতন সম্পূর্ণ উলঙ্গ করে ছোট একটি কক্ষে 50 থেকে 60 জনকে একসঙ্গে রাখা হতো। অপরদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের 7 অক্টোবর থেকে সামরিক ট্রাইব্যুনালে হাজির দেওয়ার জন্য প্রতিদিন কারাগার থেকে বাস ভর্তি করে সশস্ত্র পাহারায় সেনানিবাসে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনা হতো। সামরিক আদালতের রায় প্রতিদিন রাত 9টার মধ্যে বন্দী সামরিক ব্যক্তিদের জানানো হতো। যাদের ফাঁসির আদেশ হতো তাদের সঙ্গে সঙ্গে কন্ডেম সেলে পাঠানো হতো। রায় জানানোর রাতেই কিংবা পরের রাতে তাদের ফাঁসি কার্যকর করা হতো। আপনি ভাবতে পারেন মানে কি বিভৎস একটা ছিল। 24 ঘন্টার মধ্যে রায় হয়ে যাবে, মানে একবার জাস্ট কোর্টে গিয়ে বলা যে ও এটা করেছে, তার পক্ষে কিন্তু কেউ নাই, আসামি যারা ছিল তাদের পক্ষে কথা বলার কেউ ছিল না। জাস্ট বলে দিত, জিয়ার কাছে যেত, জিয়া সিগনেচার করতো, সিগনেচার করে পাঠিয়ে দিত, জেলখানায় পৌঁছানো মাত্র তাদের ফাঁসি হয়ে যেত। মানে তার ফ্যামিলি বা কাউকে কোনোদিনই জানতে দেওয়া হয় না, ইভেন লাশগুলো কোনোদিন তার পরিবারের কাছে ফেরত যায়নি। জায়েদুল হাসানের বইয়ের আরেকটা জায়গা থেকে একটু অংশ উদ্ধৃত করি। 77-এর অক্টোবর নভেম্বর মাসে কারাগারগুলোতে যখন সন্ধ্যা নেমে আসতো তখন প্রতিটি কক্ষ থেকে ভেসে আসতো গগন বিদারী কান্নার রোল। সামরিক বাহিনীর তত্ত্বাবধানে কারা কর্তৃপক্ষ এতই তড়িঘড়ি করে ফাঁসি দিচ্ছিল যে একই নামের একজনকে ফেলে অন্যজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল অনেকগুলো। পশু পাখির মতো জোর করে টেনে হিস্ট্রে গলায় রশি বেঁধে জাস্ট টেনে নিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। প্রাণ যাওয়ার আগেই হাতে পায়ের রক কেটে ফেলা হতো। কারাগারের ড্রেনগুলো সৈনিকদের রক্তে ভরে গিয়েছিল। তথ্যপাত্য ভিত্তিক, বইটা একটু পড়ে দেখবেন আপনারা। আরেকটা সংবাদের দিকে যাই জিয়ার গণহত্যার ব্যাপারে। 1978 সালের 5ই মার্চ লন্ডনের দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় 600 সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই রক্তগঙ্গা কেবল আংশিকভাবে উন্মোচিত হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সপ্তাহের প্রতিবেদনে।
বিমান বাহিনীর এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য সানডে টাইমসকে বলেছেন 30 সেপ্টেম্বর বগুড়ায় আর 2 অক্টোবর ঢাকায় অভ্যুত্থানের পর সামরিক ট্রাইব্যুনালে 800-র অধিক সেনা সদস্যকে দণ্ডিত করা হয়েছে। সামরিক আদালতের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ক্যাঙ্গারু কোর্টের পার্থক্য খুব বেশি নয়। ঢাকায় প্রায় 600 সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলিয়ে। এটা লন্ডনের দ্য সানডে টাইমসের 5 মার্চ 1978-এর সংবাদ। ধরেন আরেকটা নিউজ বলা যেতে পারে 1978 সালের 25 মার্চ এটা প্রকাশিত হয় ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল উইকলি। এটার প্রতিবেদনে বলা হয় যে যদিও অ্যামনেস্টি শুধু এইটুকু বলতে প্রস্তুত যে কমপক্ষে 130 জন এবং সম্ভবত কয়েকশো মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তবে ঢাকার কিছু ওয়াকিবহাল সূত্র মতে এর সংখ্যা 700-র উপরে। মানে বিষয়টা এরকম ছিল, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কেউ তো সঠিক তথ্য পাচ্ছিল না কোনো, যে যেখান থেকে যেইভাবে তথ্য পাচ্ছিল, কেউ 300 বলছে, কেউ 700 বলছে, কেউ 500 বলছে। আপনি ভাবতে পারেন যে একজন মানুষ ক্ষমতা দখল করে যেই কর্নেল তাহের তাকে মুক্ত করেছিল, কর্নেল তাহের তাকে ক্ষমতায় বসিয়েছিল, সেই কর্নেল তাহেরকে তো হত্যা করেছেই। সেনাবাহিনীর, বিমান বাহিনীর যাকেই মনে হয়েছে জিয়ার বিরুদ্ধে যেতে পারে, যাকেই মনে হয়েছে জিয়ার বিরুদ্ধে কোনো রকম বিদ্রোহ করতে পারে, প্রত্যেককে হত্যা করা হয়েছে এবং তাদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। এই জিয়া যে 2500 মানে বিমান বাহিনী, সেনাবাহিনীর সদস্য এবং অফিসারদের রক্তের উপরে দাঁড়িয়ে জন্ম নেয়া দল বিএনপি, রাজাকারদেরকে ক্ষমতায়িত করবার জন্য খালেদ মোশাররফের মতো মানুষকে হত্যা করা দল বিএনপি, এরা গণহত্যার সংজ্ঞা জানে? এরা কাকে গণহত্যার কথা শেখায়? যদি বাংলাদেশের ইতিহাসে কেউ গণহত্যা করে থাকে 71-এর পরবর্তী সময়, সবচেয়ে বড় গণহত্যা করেছে মেজর জিয়া। সবচেয়ে বেশি এই রাষ্ট্রের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে জিয়া। এই দেশের সেনাবাহিনীকে রক্ত খেকো বানিয়ে তুলেছে জিয়া। আজকে যে আপনারা সেনাবাহিনীকে দেখছেন যারা পাকিস্তান পন্থীদের সঙ্গে হাত মিলিয়ে, ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে দেশ দখল করেছে, এই সেনাবাহিনীর ভেতরে এই পাকিস্তানি বীজ ঢুকিয়ে দিয়েছে জিয়া। 7ই নভেম্বর বাংলাদেশের জন্য কালো একটা দিন, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অন্ধকার একটা দিন, বিমান বাহিনীর জন্য অন্ধকার দিন। এই দিনের উপরে ভর করে মেজর জিয়া বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল। যদি গণহত্যার কথা বলতে হয়, মেজর জিয়ার গণহত্যার কথা বলেন। তার চাইতে বড় গণহত্যা স্বাধীন বাংলাদেশে আর হয় নাই।